ডিসেম্বরে নির্বাচন ধরে এগোচ্ছে ইসি, ইউএনডিপি ও ১৭ দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক। সেরা ভোট প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। রাজনীতিতে সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তি, ছাড় দিয়েও ক্ষমতার সমীকরণে ব্যস্ত বড় দল। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বললেন উপদেষ্টারা। জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। সাগররণী হত্যা তদন্তে বাধাদানকারীদের নাম আসবে টাস্কফোর্সের প্রতিবেদনে, জানালেন আইনজীবী। মার্চে তদন্ত প্রতিবেদন দিতে সাংবাদিকদের আল্টিমেটাম। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে কাজ করছে ইসি। দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি ও ১৭টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনই মূল লক্ষ্য, তবে সরকার চাইলে আগে সীমিত সংখ্যক স্থানীয় নির্বাচন হতে পারে। এদিকে বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করেন ইউএনডিপির প্রতিনিধি। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সবচেয়ে আলোচিত জাতীয় সংসদ নির্বাচন ইস্যু। বিভিন্ন মহল থেকে বড় পরিসরে সংস্কার কথা বললেও দ্রুত সময় নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল। এমন প্রেক্ষাপটে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বৈঠকে ইউএনডিপি ১৭টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূত। সভা শেষে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলিয়ান জানায়, বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করছেন তারা। Conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the Elections Commission. We have nothing to do with that. We provide technical assistance on specific areas. পরে ইসি সানাউল্লাহ বলেন, ডিসেম্বরের নির্বাচন ধরেই কাজ করছে নির্বাচন কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টা তার ১৬ ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের ২০২৫-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে ২০২৬ সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, তবে সরকার চাইলে এর আগে কয়েকটি জায়গায় স্থানীয় নির্বাচন দিতে পারে। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়, এবং অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে সকল স্থানীয় সরকার নির্বাচন ফেজে করতে গেলে পারে প্রায় ১ বছর সময় লেগে যায়। তো এমত অবস্থায় যদি স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরিভাবে এভাবে করতে হয়, তাহলে জাতীয় নির্বাচনের টাইমটা পিছিয়ে যাবে। অথচ জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে, এবং জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। স্থানীয় নির্বাচন আগে হলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। ৫ আগস্টের পর ক্রিয়াশীল প্রায় সব রাজনৈতিক দল নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। তুলনামূলক ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, সাথে দাবি সম্মানজনক অংশীদারিত্ব। অন্যদিকে বড় দলগুলো চিন্তা কিছু ছাড় দিয়ে হলেও ক্ষমতার মসনদে বসা। এমনকি ছাত্রদের আসন্ন নতুন দলও জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। বিস্তারিত সিফাত শাহরের প্রতিবেদনে। দেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছে। সমর্থন বাড়ানোর চেষ্টায় মাঠের লড়াইয়ে প্রতিযোগিতায় দলগুলো।
শুধু ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা নয়, বরং ভিন্ন মতাদর্শের দলগুলো নিজেদের মধ্যেও বোঝাপড়ার কাজটা সারছেন। সমমনা কিংবা জোটভুক্ত দল ছাড়াও তুলনায় ছোট দলগুলোর সাথে চক্রে মিলিত হচ্ছে বড় দলগুলো। জোট নিয়ে কি আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? অতীতের যে রাজনৈতিক কালচার ছিল, প্রতিহিংসা, জিজ্ঞাসা, একে অপরকে আঘাত করা, এগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমাদের ডায়লগ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাচ্ছি, দেশটাকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। সেটা তো একটা একক দলের পক্ষে সম্ভব না, সবাইকে মিলেই করতে হবে। এই জন্য আমরা একটা ন্যাশনাল কনসেনসাস আমরা গড়ে তুলতে চাচ্ছি। সম্প্রতি প্রায় সব দলের সাথে একাধিক বৈঠক করেছে ইসলামপন্থী দল খেলাফত মজলিস। একসময়ে জোটচ্যুত দলটি কি ভাবছে এবার? আমরা কথাবার্তা বলেছি, কিন্তু এটা একটু সিদ্ধান্ত হয় নাই। আগের মতো যে একটা সিট, দুইটা সিট দিয়ে বিদায় করে দেওয়া, এটা শুধু হবে না। তাদেরকে কিন্তু একটা ভালো নাম্বারের সিট ছাড়তে হবে এই ইসলামী দলগুলোর জন্য। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী এবং ছোট দলগুলোর সমর্থন ছাড়া কেউ ক্ষমতায় গেলে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছে গণ অধিকার পরিষদ। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের প্রতি যদি রাজনৈতিক দলসমূহের একটা বড় অংশের সাপোর্ট না থাকে, তাহলে তাদেরও সরকার চালাতে হিমশিম খেতে হবে। তো এখনকার শুধু সংকট না, নির্বাচন পরবর্তীও নানান ধরনের সংকট তৈরি হবে। ছাত্রদেরও কিন্তু একটা গুরুত্ব আছে, সবাই চাচ্ছে যে তাদের সাথে যেন ছাত্ররা থাকে। ছোট দলগুলোর গুরুত্ব বাড়ছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, এবার ভোটের মাঠে এর প্রভাব দেখা যাবে। আমি সরকার চালাবো, কিন্তু সকল অপোজিশনকে আমি পার্লামেন্টারি পলিটিক্সে সেখানে সবাইকে নিয়ে থাকবো। সেখানেই ডিবেট হবে, পার্লামেন্টারি ডিবেট। রাজপথের চাইতে রাজনীতিটাকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার। তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি নতুন গঠিত হওয়া দল, তাদের কিন্তু একটা গুরুত্ব দুই কারণে বেড়ে যাচ্ছে। তাদেরকে যদি আপনি পার্লামেন্টে নেন, পার্লামেন্টে অ্যাকোমোডেট করেন, এক ধরনের গুরুত্ব, আর যদি তাদেরকে বাইরে রাখেন তাহলে আরেক ধরনের গুরুত্ব তাদের তৈরি হবে। অর্থাৎ যে কোনো বিচারেই তাদের গুরুত্ব কিন্তু থেকেই যাচ্ছে। এদিকে গণতন্ত্রের পক্ষের ও ফ্যাসিবাদ বিরোধী যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। একটা ঐক্য, একটা সমঝোতা, একটা জোটবদ্ধ নির্বাচনের আকাঙ্ক্ষা, আগ্রহ, আকুতি যেন বেড়েছে। এমন একটা জোটের পরিবেশ হয়ে গেলে দেখা গেল যে এমন অনেক দলের সাথে আমরাও অ্যালায়েন্সে চলে গেছি। নট আনলাইকলি হইতে পারে, হ্যাঁ, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধিতা হলেই হলো। দেশের স্বাধীনতার প্রশ্নে, আধিপত্যবাদ বিরোধিতার প্রশ্নে আমাদের চিন্তার ঐক্য হলে আমরা সব একসাথে থাকবো, অসুবিধা নেই। নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠনে সব দলকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। বলেন, শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চাইলে বিবেচনা করবে বিএনপি। বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সেটি নিশ্চয়ই আমাদের দল বিবেচনা করবে। সকলের প্রতি আমাদের সমান সুদৃষ্টি থাকবে বলে আমরা আশা করি, এবং আমরা সবাইকে রাজনীতির মাঠে ওয়েলকাম করি। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। সেজন্য বিএনপি লিয়াজো কমিটি গঠন করেছে এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছে। ছোট দলগুলো চাইছে রাজনীতির মাঠে নিজেদের গুরুত্ব বাড়াতে, অন্যদিকে বড় দলগুলোর চিন্তা কিছুটা ছাড় দিয়ে হলেও দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসা। যদিও ছোট দলগুলো রাজনীতির মাঠে গুরুত্বপূর্ণ হলেও তাদের এবারের নির্বাচনে অংশীদারিত্ব নির্ভর করে অনেকটা সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কারের উপর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। গণঅভ্যুত্থানের 6 মাসের মাথায় গণহত্যায় জড়িত সহ নৈরাজ্য সৃষ্টিকারী অপরাধীদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হবার বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দিয়ে আইনের প্রয়োগ শীর্ষক কর্মশালায় পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন সরকারের শীর্ষ 3 উপদেষ্টা। বলেন, সরকার কোনো অপরাধীকে মাঠে ময়দানে কিংবা রাজপথে দেখতে চায় না। অপরাধীদের জামিনের ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ বা নির্দেশনা দেন তারা। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। ভারতে বসে পতিত প্রধানমন্ত্রীর বক্তব্যের জেরে দেশব্যাপী যে ক্ষোভের প্রকাশ ঘটেছে তারই অংশ হিসেবে গাজীপুর সহ দু একটি জায়গায় ঘটনা রূপ নিয়েছে সংঘাতেও। সারা দেশের এসব ঘটনাকে নৈরাজ্য হিসেবে দেখছেন অনেকে, সরকারের ভাষায় যাকে বলা হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি।
এমন অবস্থায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের উদ্যোগ। বলা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে যেসব পক্ষ কাজ করছে তাদের নিষ্ক্রিয় করাই এর লক্ষ্য। কিন্তু বিগত সময়ে এসব অভিযানে মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ কিংবা উদ্বেগ তা নিয়েও চিন্তা ছিল অন্তর্বর্তী সরকারের। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আইন ও শৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পর্কিত সব পক্ষকে নিয়ে দিনব্যাপী এই কর্মশালা মূলত সেই জায়গা থেকেই সরকারের একটি উদ্যোগ। এর নাম দেওয়া হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশকে গুরুত্ব দিয়ে আইনের প্রয়োগ শীর্ষক কর্মশালা। এর উদ্বোধনী পর্বে বক্তব্য দেন সরকারের 3 উপদেষ্টা। এখানে উপদেষ্টা আদিলুর রহমান বলেন, এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ব্যবহার করেছিল পতিত স্বৈরাচারীরা। সতর্ক করেন অভিযান পরিচালনা করতে গিয়ে যেন বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড আর না ঘটে। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যার সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর হবার আদেশ দেন। বলেন, ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের নিষ্ক্রিয় করতে না পারলে অপারেশন ডেভিল হান্ট সফল হবে না। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন উপদেষ্টা বলেন, 15 বছর ধরে গুম খুনের যে ঘটনা ঘটেছে তার বিচার করতে না পারলে তাদের পদে থাকার কোনো মানে হয় না। জামিন দেবার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। পুলিশ সহ সংশ্লিষ্ট বাহিনীর শীর্ষ কর্তাদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালায় দিক নির্দেশনা দেবেন পুলিশ প্রধান, অ্যাটর্নি জেনারেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী সহ অনেকে। বিকেলে এই কর্মশালা থেকে সুপারিশ ও প্রস্তাবনা গ্রহণ করা হবে। আজহার লিমন, এখন, ঢাকা। বরিশালে চলছে যৌথ বাহিনীর অভিযান। নগরীর রসুলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, যৌথ বাহিনীর অভিযানে বরিশালে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে জানাবেন? এছাড়া অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার হয়েছে কিনা? নাফি, একটু জানিয়ে রাখি, সারা দেশের মতো বরিশালেও শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট এবং তারই অংশ হিসেবে আজকে দুপুর 3টা সাড়ে 3টার দিকে এই রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী এবং এতে পুলিশ, র্যাব এবং যারা ডিবি পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারা কিন্তু এখানে অভিযান পরিচালনা করছে এবং এখানের যে ঘরগুলো রয়েছে সেগুলো তল্লাশি চালাচ্ছে যাতে কোনো ধরনের মাদক দ্রব্য কিংবা অবৈধ অস্ত্র আসলে পাওয়া যায় কিনা। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো আলামত এখান থেকে উদ্ধার হয়নি। তবে তাদের কার্যক্রম পরিচালনা অব্যাহত রয়েছে এবং আরেকটু জানিয়ে রাখি যে গত 2 দিনে 2 জনকে বরিশালে এখন পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে আটক করা হয়েছে এবং আপনারা যদি দেখাই এখানে কিন্তু 3 বাহিনীর যারা রয়েছে সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছে এবং আরেকটু জানিয়ে রাখি যে এই যে বস্তির আশেপাশে পুরো এলাকাটাই কিন্তু যৌথ বাহিনীর যারা সদস্য রয়েছে তারা ঘেরাও দিয়ে রেখেছে যে এখান থেকে কোনো ধরনের লোকজন কিন্তু এখন এই মুহূর্তে বেরোতে পারছে না। আরেকটু জানিয়ে রাখি যে কীর্তনখোলা নদীর তীরেই এই জায়গাটি অবস্থিত হওয়ায় আসলে এইখানে কিন্তু মাদক দ্রব্য আসলে প্রবেশের খুব সহজভাবে প্রবেশ করা যায়, যার কারণে কিন্তু এখানে অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে গত 2 দিনে আমরা দেখেছি বরিশালের বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড দিয়ে সড়কে তল্লাশি চালিয়েছে, বিভিন্ন ধরনের যানবাহনে চলাচলকারীদের বিভিন্ন ধরনের আসলে অভিযান চালিয়েছে এবং এই মুহূর্তে আজকে দুপুর থেকে কিন্তু বরিশালের যে রসুলপুর এলাকা রয়েছে সেখানে সেই অভিযানটি পরিচালনা হচ্ছে এবং এই বস্তির মধ্যে আসলে বিভিন্ন সময় আমরা দেখি যে মাদকের বিভিন্ন ধরনের কারবার চলে থাকে। সেই কারণেই কিন্তু এই জায়গাটিতে আসলে তারা একটু দৃষ্টি দেখেছে এবং এখানে কিন্তু ইতিমধ্যে তারা বিভিন্ন ঘরগুলোতে
তল্লাশি চালাচ্ছে, কথাবার্তা বলছে, জিজ্ঞাসাবাদ করছে এবং সন্দেহভাজনভাবে কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদ কথাবার্তা বলাটা কিন্তু চলমান রয়েছে এবং তারা গলিতে গলিতে ঢুকে কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারা তল্লাশি করছে এবং এই মুহূর্তে যদি দেখাই যে সেই কার্যক্রমটি কিন্তু পরিচালনা চলমান রয়েছে। যারা ডিবির সদস্যরা রয়েছে তারা কিন্তু এই ঘরগুলোতে ঢুকছেন এবং তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং এই সময়ে তারা বলছেন যে বরিশাল শহরে আসলে মাদক দ্রব্যের যে কারবার সেটা কিন্তু এখান থেকেই মূলত হয়ে থাকে। এছাড়া অবৈধ অস্ত্র কোথাও আছে কিনা সেটিও তারা খুঁজে দেখার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু সেই কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। আজকে 3টা থেকে এই কার্যক্রমটি এই রসুলপুর এলাকার যে বস্তি রয়েছে সেখানে চলমান রয়েছে এবং আরেকটু জানিয়ে রাখি যে গত 2 দিন ধরেই কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বরিশালের বিভিন্ন জায়গায় তারা এই অভিযানটি পরিচালনা করছে, বিশেষ করে সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের যারা সদস্য রয়েছেন তারাও গত 2 দিন আমরা দেখেছি যে তারা এই অভিযানটি পরিচালনা করছে এবং আজকে কিন্তু তারা এই রসুলপুর বস্তিতে এসেছে এবং সেখানে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা এই মুহূর্তে করছে এবং বরিশালে চলছে অপারেশন ডেভিল হান্টের সেই খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো অংশীদারিত্বের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে, তাই সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে, সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। দেশ পুনর্গঠনে তাদেরই এগিয়ে আসতে হবে। তরুণদের হাত ধরেই দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে বলে আশা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে, স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান, এখন বিশ্বে 151তম, আর সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। সংবাদ সম্মেলনে তথ্য জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবি বলছে 100 স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছে 23, যা গত বছরের চেয়ে 1 পয়েন্ট কম। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকার মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। এদিকে এবার সর্বোচ্চ স্কোর পেয়েছে ডেনমার্ক আর সর্বনিম্ন সাউথ সুদান। বিস্তারিত শাহরুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সার্বিক অর্থনীতির প্রতিবেদন শ্বেতপত্রে উঠে এসেছে সীমাহীন দুর্নীতির প্রমাণ। গত 15 বছরেই বাংলাদেশ থেকে 28 উপায়ে দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন মার্কিন ডলার পাচারের তথ্য উঠে আসে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024-এর প্রতিবেদনে বলছে, দুর্নীতির ধারণা সূচকে 2 ধাপ পিছিয়ে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে 151তম। গত বছর এ সূচকে বাংলাদেশ 149তম অবস্থানে ছিল। দুর্নীতির ধারণা সূচক 2024-এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সিপিআই 2024 অনুযায়ী বাংলাদেশের স্কোর 23, যা বিগত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। এদিকে সর্বনিম্ন স্কোর পাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 14তম। গতবারের তুলনায় 2023-এর তুলনায় 1 পয়েন্ট কম এবং এটা গতবারের তুলনায় 2 স্টেপ নিচে নেমে গেছি আমরা, অর্থাৎ 151তম দেশ আমরা 180দের মধ্যে। গতবার ছিলাম আমরা 149তম। এবারের স্কোর হচ্ছে নিচের দিক থেকে সর্বনিম্ন, উপরের দিক থেকে যেটা বললাম উপরের দিক থেকে আমাদের অবস্থান 151, 23 স্কোর করে এবং নিচের দিক থেকে 14তম নিচের দিক থেকে। একই স্কোর নিয়ে তালিকায় উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার আফগানিস্তান 17 পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর অবস্থানে রয়েছে। এদিক থেকে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।
বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় সর্বনিম্ন, আফগানিস্তানের পরেই বাংলাদেশ, সর্বনিম্ন আফগানিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, এবং এশিয়া প্যাসিফিকের 35টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম, নিচের দিক থেকে, অর্থাৎ অত্যন্ত বিব্রতকর। সিপিআই 2024 অনুযায়ী 100-র মধ্যে বৈশ্বিক গড় স্কোর 43, সেখানে বৈশ্বিক গড় স্কোরের প্রায় অর্ধেক বাংলাদেশের স্কোর। টিআইবির বিশ্লেষণ অনুযায়ী দেশের দুর্নীতির ব্যাপকতা গভীর উদ্বেগজনক। আমাদের পারফরমেন্স ইজ এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং, অত্যন্ত হতাশাব্যঞ্জক। বাংলাদেশ হচ্ছে যেমন 122টি কান্ট্রির মধ্যে, যাদের অর্থাৎ 2/3 মোট অন্তর্ভুক্ত দেশের মধ্যে 2/3 2/3 মধ্যে একটি, যাদের স্কোর 50-এর নিচে, এবং এই শ্রেণীর দেশগুলোকে বলা হয় উদ্বেগজনক দুর্নীতির সমস্যা রয়েছে। টিআইবি বলছে, স্বৈরতন্ত্রের চরম চর্যবৃত্তির কারণে বাংলাদেশের এই অবস্থান। এ পথ উত্তরণে টিআইবির পরামর্শ দুর্নীতি দূর করতে সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করা, পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক না কেন বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্ত এগোতে দেয়নি, এমন অভিযোগ করেছেন নিহত রুনির ভাই নওশের রোমান। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের 13 বছর উপলক্ষে সংবাদ সম্মেলনে বাদীপক্ষের আইনজীবী শিশির মনির বলেন, হত্যাকাণ্ডের তদন্তে বাধাদানকারীদের নাম টাস্কফোর্সের প্রতিবেদনে আসবে। এত বছরও তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারাকে রাষ্ট্রীয় ব্যর্থতা বলেন তিনি। এদিকে 2 মার্চ এই মামলার তদন্ত প্রতিবেদন জমা না দিলে সংগ্রাম পরিষদ গঠনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। মাঝার মাহবুবের প্রতিবেদন। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাংবাদিক সাগররুনিকে হত্যার সময় ছোট্ট মেঘের বয়স ছিল মাত্র 4 বছর। দেখতে দেখতে মেঘ বড় হয়ে এখন 17-তে। ছোট্ট শিশুটি এখন বাবা মা হত্যার বিচার চাইতে শিখেছে, কিন্তু সাগররুনি হত্যার বিচার তো আলোর মুখ দেখেইনি, বরং 13 বছরে তদন্ত প্রতিবেদন পিছিয়েছে 115 বার। কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায় মেঘ। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। আশা করি, যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন 24 ঘন্টায় দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিলেও 2012 থেকে 18 6 বছরে র্যাবের হাতে থাকা তদন্তের ফল ছিল শূন্য। সাগররুনি পরিবারের অভিযোগ, সরকার সংশ্লিষ্টরা জড়িত বলেই এগোয়নি তদন্ত। উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে, তারা আমাদের সাথে অনেকবারই কথা বলেছেন, এবং আসলে তদন্ত তো আমাদের বোঝার কথা না, তদন্ত কি হচ্ছে সেটা আমরা জানিও না, বাট সবকিছু দেখে কিছুটা আশার আলো আসলে দেখতে পাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পর গত সেপ্টেম্বরে মামলার তদন্তে গঠন করা হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স। আগামী 4 এপ্রিল টাস্কফোর্সকে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করেছে তা বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আইনজীবী। 13 বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। সব কিছুর পরেও এখন একটি আশার আলো দেখা যাচ্ছে। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে, হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী ইফিশিয়েন্ট কর্মকর্তারা একটি গ্রহণযোগ্য এবং সত্যিকার অর্থেই বিচার পরিচালনা করার মতো উপযুক্ত তদন্ত রিপোর্ট আদালতের সামনে দাখিল করবেন। সহকর্মী হত্যার বিচার চেয়ে 13 বছর ধরে আওয়াজ তুলছেন সাংবাদিকরা। মঙ্গলবারও একই দাবিতে ডিআরইউতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। 2025 সালের মধ্যেই সাগররুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। সাগররুনি হত্যাকাণ্ড যে বিচারহীনতার একটি অন্যতম প্রকৃষ্ট উদাহরণ, সেটি কিন্তু প্রমাণ করেছে গত 15 বছরে। সেখানে বিভিন্ন রাজনৈতিক হামলা, রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হয়, কিন্তু আমরা সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিচার কেন হয় না? 115তম রায় পিছাবার কোনো আর প্রয়োজন হয় না। ওনারা যদি চান, ওনারা কিন্তু 1 মাসের মধ্যে সমাধান করে দিতে পারেন। আগামী যে চার্জশিটের তারিখ রয়েছে, সেই তারিখে তার অবশ্যই একটি সুন্দর একটি চার্জশিট দেবেন বলে আমরা আশা করি। উচ্চ আদালত এই স্বৈরশাসকের আমলে আদালতকে কিভাবে তারা কুক্ষিগত করে রেখেছিল, সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত তার একটি প্রমাণ।
কিন্তু আজকে 13 বছর পরে সংশ্লিষ্টরা মনে করছেন বিগত 13 বছরে সাগররুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারার রাষ্ট্রীয় ব্যর্থতা। মামলার তদন্ত আইনিভাবে চলতে দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তী সরকার তদন্ত শেষ করে বিচার নিশ্চিত করবেন এমন প্রত্যাশা সবার। নতুন বাংলাদেশের সম্ভাবনা দেখেছে মাজহার মাহবুব, এখন ঢাকা। আর উত্তরায় গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দেন আগামী 17 ফেব্রুয়ারি সাবেক মেয়র আতিকুল সহ 5 জন আওয়ামী লীগ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে, যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। সেই সাথে পুলিশের কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধন করা ট্রাইব্যুনাল আইনে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থল থেকে নির্দেশনা দিয়েছেন। একটি সংশোধনী আনা হয় যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, নিরপরাধ জেলবন্দীদের মুক্তি ও সীমান্তরক্ষী বাহিনীর বিডিআর নাম ফিরিয়ে আনাসহ 8 দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে যোগ দিয়ে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তানজিম শাফিনের প্রতিবেদন। সবশেষ শুনানিতে জামিন না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের ক্ষতিপূরণ সহ চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আবারও আন্দোলনে বিডিআর সদস্য ও কারাবন্দীদের পরিবার। কেন্দ্রীয় শহীদ মিনারে জাস্টিস ফর বিডিআর অবস্থান কর্মসূচিতে বিডিআর সদস্যরা তুলে ধরেন বিগত কর্তৃত্ববাদী সরকারের ষড়যন্ত্র। যেদিন আমাকে জেলে পাঠানো হয় আমি চিৎকার করে বলেছিলাম, স্যার আমাদের জেলে পাঠাচ্ছেন, আমরা নিরপরাধ। নির্দোষ বিডিআরদের চাকরি ফেরত দিতে হবে। শেখ হাসিনা নিজের অপরাধ ঢাকার জন্য আমাদেরকে গণহারে গ্রেপ্তার করে। এখনো মুক্তি না মেলা জেলবন্দী বিডিআর সদস্যদের পরিবার শোনান দীর্ঘ বঞ্চনা ও অসহায়ত্বের কথা। গত তারিখে আমাদের জামিন হওয়ার কথা ছিল, বলছে শুনানি হয়েছে, এখন কতটি জামিন হয়েছে কি আমরা ওগুলা কোনো কিছু জানতে পারি নাই। মানুষ তো মরে গেলে কাফন পরে, আমরা তাজা অবস্থাতেই কাফন পরে আছি। অবস্থান কর্মসূচি থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, নিরপরাধদের মুক্তি ও সীমান্তরক্ষী বাহিনীর বিডিআর নাম ফিরিয়ে আনা সহ 8 দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ, যাতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকার এসব দাবি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমন্বয়করা। দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, মেনে না নেওয়া হবে, একটিও যদি অপূর্ণ থেকে যায় আমরা এই মাঠ ছাড়ব না। আমাদের সাথে বাংলাদেশের সকল আমার ছাত্র জনতা দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এবং এই উপদেষ্টাদের গতিতে টান পড়ে যাবে। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলায় গ্রেপ্তার হন 834 বিডিআর সদস্য। এই ঘটনায় চাকরিচ্যুত আরও 18,000-এর বেশি বিডিআর সদস্য চাকরিতে যোগ দিয়ে ফিরতে চান সীমান্ত রক্ষার দায়িত্বে। তানজিম শাফিন, এখন ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটা আমাদের অনেক প্রবাসী ভাই বোনের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 3টা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? জি জি, এখানে আপনার অহেতুক কিছু ছিল, মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে
মামলার বিচার কার্য কিছুটা বাধাগ্রস্ত হওয়া ছিল। তা আমরা যে সংশোধনীগুলো করেছি সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যে বিধানটা ছিল কিছু ক্ষেত্রে ওই বিধানই ফিরিয়ে এনেছি। আর আরেকটা ছিল হচ্ছে যে আপনার টেকনিক্যাল যে কিছু বাধা ছিল সেটা দূর করার ব্যবস্থা নিয়েছি এবং আমরা বিশ্বাস করি এটা মামলাকে অহেতুক সময় ক্ষেপণ থেকে মামলার প্রক্রিয়াকে বাঁচানোর লক্ষ্য থেকে করা হয়েছে। আমাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা দেখেছি এই জন্য মামলার বিচার কাজের গতি কিছুটা স্লথ হতে পারে, তদন্তের গতি কিছুটা স্লথ হতে পারে, ওগুলি বিবেচনায় রেখে করা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে দ্রুত বিচার করলে ভুল হতে পারে, এরকম একটা কথা গতকালকে উনি বলেছেন। আপনাদের এখানে সেই ধরনের কোনো মানে কমপ্লেন বা সুযোগ আছে কিনা? দ্রুত বিচার করলে শোনেন, রাজপথে অনেক মানুষের প্রত্যাশা হচ্ছে 1 মাসে বিচার করে ফেলা, সেটা হচ্ছে দ্রুত বিচার। আপনি কোনো মানুষকে দেখবেন বলতে এটা বলো যে এতদিন লাগে কেন, এই কথাটা শুরু করেছেন এই সরকার গঠিত হওয়ার 1 মাসের মধ্যেই, অর্থাৎ ওনারা হয়তো বলতে চেয়েছেন 1 মাসের মধ্যে কেন বিচার হলো না, সেটা হচ্ছে দ্রুত বিচার। আমরা প্রতিটি পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে করছি। তারপরও আপনার গত আমলের চেয়ে কম সময় লাগছে, আপনাকে 2টা কারণ বলেছি। একটা হচ্ছে গত আমলে যখন বিচারগুলো হয়েছে তোমার 71 সনে সংগঠিত অপরাধ, সেটার প্রেক্ষিতে হয়েছিল। আর আমাদের অমর একুশে বইমেলার 11তম দিন আজ। বইমেলার সব তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। আজ বইমেলার 11তম দিন, আজকে নতুন করে কতগুলো বই প্রকাশিত হয়েছে, এছাড়া ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন, কোন ধরনের বইয়ের চাহিদা বাড়ছে জানাবেন। নাফি, কতটি বই প্রকাশিত হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। বিকেল 5টা পর্যন্ত নতুন বই জমা নেওয়া হয় এবং 5টার পর বাংলা একাডেমির পক্ষ থেকে সেই তথ্যটি জানানো হয়। তবে গতকাল যদি বলি একটু আপনাকে, যে গতকাল 84টি নতুন বই এসেছিল এবং মোট 737টি বই যুক্ত হয়েছে এবছরের বইমেলায়। আজও নতুন বই আসবে আর সেই নতুন বইগুলোই মোট বইয়ের তালিকার সঙ্গে যুক্ত হবে। নাফি, আপনি জানেন গতকাল সাময়িকভাবে একটি ছোট বিশৃঙ্খলা কিন্তু অমর একুশে বইমেলায় তৈরি হয়েছিল, তবে সেই বিশৃঙ্খলার প্রভাব কিন্তু আসলে কোনো পাঠকের মনে পড়েনি। সেটি আজকের অমর একুশে বইমেলার যারা পাঠক বা দর্শনার্থী রয়েছেন তাদের উপস্থিতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এ ধরনের ঘটনার কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবং তিনি বলেছেন, আমরা আসলে যেমনটা জানি যে এই যে অমর একুশে বইমেলা সেটি লেখক, পাঠক এবং প্রকাশকদের একটি মিলন মেলা। সেই মিলন মেলায় যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সেটি পাঠকের মনে একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও কিন্তু আসলে বিরূপ প্রভাব পড়বে। তার বাইরে গিয়েও যদি বলি, এই যে অমর একুশে বইমেলা, এটি কেন আসলে অমর একুশে বইমেলা বলা হয়, কিংবা এটি কেন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই করা হয়, কারণ আমরা জানি এটি আমাদের ভাষার মাস। এই মাসে আসলে আমাদের ভাষার জন্য যে সকল শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করে, তাদের শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই যে বাংলা একাডেমির আয়োজনে এই অমর একুশে বইমেলা প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। সেই বইমেলাতে যদি এরকম বিশৃঙ্খলা তৈরি হয় সেটির পক্ষে কিন্তু আসলে সেটি যারা শহীদ রয়েছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিও আসলে অবমাননা দেখানো হয়। তাই এই বিষয়গুলোর থেকে কিন্তু কঠোর নজরদারি দিচ্ছে যারা সরকারের কর্তৃপক্ষ, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। তার বাইরে গিয়ে পাঠক, দর্শনার্থী যারাই আসছেন না কেন তারা বলছেন বইমেলায় যেহেতু তারা বইয়ের টানে আসেন, সেখানে আসলে বইয়ের প্রতি মনোনিবেশ করা উচিত, মানসম্মত বই কতটা আসছে সেই দিকে জোর দেওয়া উচিত, এই ধরনের অবমাননাকর পরিস্থিতি তৈরি না করার জন্য আসলে তারা অনুরোধ জানান অন্যদেরকে। নাফি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অমর একুশে বইমেলা থেকে সর্বশেষ। সিন্ডিকেট মুক্ত হলো সন্দ্বীপ নৌরুট। বিআরডব্লিউটিএ এককভাবে খাট পরিচালনার দায়িত্ব নেয় যাত্রীদের ভোগান্তি কমেছে, পাশাপাশি নৌরুটে ভাড়া কমেছে 35%। এদিকে আগামী মাসে এই রুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস। এতে সন্দ্বীপের কৃষি, মৎস্য সহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের মূল ভাগ থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ। বন্দরনগরী থেকে সন্দ্বীপে যাওয়া আসার একমাত্র নৌপথ এটি। এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম জেলা পরিষদ নৌঘাট পরিচালনা করে আসছিল। তবে দীর্ঘদিনের অভিযোগ, এই নৌরুটে গলাকাটা ভাড়া আদায়ের পাশাপাশি ফিটনেসবিহীন নৌযানে পারাপার করা হয় যাত্রীদের। ফলে ভোগান্তির পাশাপাশি বিভিন্ন সময় দুর্ঘটনায় মৃত্যু হয় অর্ধশত যাত্রীর। 5 আগস্টের পথ পরিবর্তনের পর সন্দ্বীপের মানুষের দাবির মুখে এই নৌপথ পরিচালনার দায়িত্ব পায় বিআইডব্লিউটিএ। সন্দ্বীপ চট্টগ্রাম নৌ রুটে স্পিডবোটের ভাড়া নির্ধারণ করা হয় 250 টাকা, আর সার্ভিস মালের বোট ও স্টিমারের ভাড়া 120 টাকা, যা
পূর্বের ভাড়ার চাইতে 35% কম। পাশাপাশি বেড়েছে নৌযানের সংখ্যাও। কয়েক যুগ ধরে সন্দ্বীপে মানুষ খুব কষ্ট করছে, দুর্ভোগের শিকার, হয়রানির শিকার, অর্থের অপচয়। আমাদের আগে দেখা যাচ্ছিল যে ঘাটটা ছিল একক নিয়ন্ত্রণে এবং ওরা ওদের ইচ্ছা মতো মানুষদেরকে ব্যবহার করতো। এখানে কোনো যানজট নাই, কোনো কিছু নাই, মানুষের চলাফেরা যাতায়াত অনেক ভালো। এই ভাড়াটা যতটুকু সম্ভব কমিয়ে এনেছে, 250 টাকা এনেছে 350 টাকা থেকে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমরা এর থেকে আরও বেশি সুফল পাবো। মঙ্গলবার বিআইডব্লিউটি এর ঘাট পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। সন্দ্বীপের এই নৌ রুট সিন্ডিকেট মুক্ত করা হয়েছে বলে জানান তিনি। আমরা ফেরি চলাচল, ফেরির জন্য আমরা অর্ডার অলরেডি হয়ে গেছে, ফেরির কাজও চলতেছে। তো আমরা একদম ফাইনাল যেটা একদম নিরাপত্তামূলক ফাইনাল যেটা সেটা আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর, এই বছর অগাস্ট সেপ্টেম্বর আমরা পেয়ে যাব। বোটের জন্য যে ভাড়া বা লঞ্চের জন্য যে ভাড়া সেটা কিন্তু কখনোই নির্ধারিত থাকে না। এখানেও সেই সিস্টেমটাই আমরা এস্টাবলিশ করলাম। এই সিস্টেমটা এখানে ছিল না, এটা আগে সিন্ডিকেটের মধ্যে ছিল, তারা ভাড়াটা ফিক্স করে দিত। এখন এই ভাড়াটা ফিক্স থাকবে, ভাড়া মালিক তুলবে, আমরা শুধুমাত্র এন্ট্রি ফি নেব। চলতি বছরের মার্চ থেকে চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হচ্ছে ফেরি সার্ভিস। এতে সন্দ্বীপের কৃষি, মৎস্যসহ অর্থনীতি, বাণিজ্য ও স্বাস্থ্য খাতে আসবে নতুন গতি। ঘুরে দাঁড়াবে পর্যটন খাত, প্রত্যাশা স্থানীয়দের। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফের নাব নদীর মোহনা থেকে ট্রলারসহ বাংলাদেশি 4 জেলেকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। বেলা 11:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট HM সার্তাজ বিন সোহরাব জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে যান বোট মালিক হাসান সহ স্থানীয় 4 জেলে। এক পর্যায়ে স্পিডবোটে করে তা এসে তাদের ঘিরে ফেলে আরাকান আর্মির বেশ কয়েকজন সশস্ত্র সদস্য। পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর তাদের উদ্ধারের চেষ্টা করছে কোস্টগার্ড। সমুদ্রে মৎস্য সম্পদ রক্ষায় 1.5 মাস ধরে কম্বিং অপারেশন করছে নৌবাহিনী। উপকূলবর্তী জলসীমা ও নদী অববাহিকায় এই অপারেশনে অবৈধ জালের বিরুদ্ধে চলছে অভিযান। এতে নৌবাহিনীর 11টি জাহাজের পাশাপাশি বহু সংখ্যক বোট কাজ করছে। শোয়েব রহমানের প্রতিবেদন। সমুদ্রে মাছ ধরছিল 3টি ইঞ্জিন চালিত নৌযান। তাদের দেখেই সন্দেহ হয় নৌবাহিনীর টহল দলের। এরপর তাদের ঘেরাও করা হয়। বোটে উঠে দেখা যায় অবৈধ জাল দিয়ে মাছ শিকার করছিলেন তারা। অপারেশনে 3টি বোট থেকেই বিপুল কারেন্ট জাল জব্দ করা হয়। নৌবাহিনীর অপারেশনে এখন পর্যন্ত অন্তত 6 কোটি টাকা মূল্যের জাল ও মাছ উদ্ধার করা হয়। 10 মিটার পানির কম গভীরতায় যারা অবৈধ জাল দিয়েছে, যেমন বেহেন্দি, চট জাল, টং জাল ইত্যাদি, আমরা অপসারণ এবং জব্দ এবং উচ্ছেদ করছি। চট্টগ্রামের পাশাপাশি অপারেশন চলছে কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শরীয়তপুর, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলাতে। জলসীমার পাশাপাশি অভিযান চলছে জাল বিক্রি ও তৈরির কারখানাতেও। এসব দোকান থেকে জব্দ করা হয় 2 কোটি টাকার বেশি মূল্যের জাল। জেলেদেরকে আহ্বান জানাচ্ছি যেন তারা বৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ করে, এবং যারা অবৈধ জাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। 12 জানুয়ারি শুরু হওয়া এই অপারেশন 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এবারে খেলার খবর। নতুন বছরে ফুটবলে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ পুরুষ ও নারী ফুটবল দল। এশিয়া কাপ বাছাইয়ের হোম ও অ্যাওয়ে মিলে 5টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মার্চে ভারতের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীও। বাকিটা জানাবেন ফারহান ইসান। 2025 সাল বাংলাদেশ ফুটবলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নারী ও পুরুষ উভয় বিভাগে রয়েছে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা। 2025 সালে হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। নতুন বছরে প্রথম আন্তর্জাতিক সূচি নারী ফুটবলে। 17 থেকে 25 ফেব্রুয়ারি ফিফা উইন্ডোতে 3টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের মেয়েদের। সিঙ্গাপুর, মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হলেও এখনও মেলেনি সবুজ সংকেত। আমন্ত্রণ জানানো হতে পারে অন্যান্য দেশকেও। মার্চে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ ভারতের বিপক্ষে এশিয়া কাপ বাছাই। অ্যাওয়ে ম্যাচে ভারতের মাটিতে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 25শে মার্চ বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী। তাই গোটা ক্রীড়াঙ্গনই তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে।
2025 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়া কাপ বাছাই খেলবে 5টি ম্যাচ, এর মধ্যে 3টি হোম, বাকি 2টি অ্যাওয়ে। এশিয়া কাপ বাছাই ছাড়াও সিনিয়র দলের সেপ্টেম্বর উইন্ডোতে ফিফা প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকবে। নারী ফুটবলও রয়েছে এশিয়ান কাপ বাছাই। 23 জুন থেকে 5 জুলাই অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচ। সুযোগ আছে ফেব্রুয়ারি, মার্চ ও মে উইন্ডোতেও 4 থেকে 5টি ম্যাচ খেলার। সিনিয়র দলের পাশাপাশি নারী ও পুরুষ জুনিয়র পর্যায়ে সাফ এবং এএফসিরও একাধিক টুর্নামেন্ট রয়েছে 2025 সালে। ফারহান ইসান, এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরের নির্বাচন ধরে এগোচ্ছে ইসি, ইউএনডিপি ও 17 দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক, সেরা ভোট প্রত্যাশা উন্নয়ন সহযোগীদের। রাজনীতিতে সম্মানজনক অংশীদারিত্ব চায় ছোট শক্তি, ছাড় দিয়েও ক্ষমতার সমীকরণে ব্যস্ত বড় দল। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তাহলে আমরা অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে একটি জাতীয় সরকার আমরা গঠন করতে চাই। ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেন উপদেষ্টারা, জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। এবং সাগরুণী হত্যা তদন্তে বাধাদানকারীদের নাম আসবে টাস্কফোর্সের প্রতিবেদনে, জানালেন আইনজীবী। মার্চে তদন্ত প্রতিবেদন দিতে সাংবাদিকদের আলটিমেটাম। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।